Bonjour et bienvenue, je suis অর্পিতা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও দুজনে এদিকে ভালোই রয়েছি। নিয়ে চলে এসেছি আমাদের স্পেন ট্রিপের দ্বিতীয় দিনের ভ্লগটা। আজ সারাদিনে আমাদের কি প্ল্যান রয়েছে সেটা দেখার জন্য কিন্তু ভ্লগের সাথে থাকো। বার্সেলোনাতে আজ আমাদের দ্বিতীয় দিন। অন্যান্য কোথাও ঘুরতে গেলে ঠিক যেমনভাবে আমরা সকালটা শুরু করি, এখানেও কিন্তু সেভাবেই সকালটা শুরু করলাম, মানে ব্রেকফাস্ট টেবিল থেকে। গতকাল রাতেই কিন্তু আমরা ফ্রান্সের নিজ শহর থেকে স্পেনের বার্সেলোনাতে এসেছি, তাও আবার রোড ট্রিপ করে। আর সেটার ভ্লগ কিন্তু আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো কালকে আমরা এখানে এসে পৌঁছেছিলাম ওই মোটামুটি সন্ধে নাগাদ। তারপর চটপট হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের হোটেলের আশপাশটা ঘুরতে আর সাথে ডিনার করতে। তারপর কালকে আর বেশি কিছু প্ল্যান ছিল না, ওই ডিনার সেরে রুমে ঢুকে চটপট করে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। ইতিমধ্যে আমাদের কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এখন রুমে চলে এসেছি আমাদের ব্যাগপত্র নিয়ে কিন্তু চটপট এখন বেরিয়ে পড়ব। ওলা ফ্রম বার্সেলোনা। আর আজকে আমাদের এই ট্রিপের দ্বিতীয় দিন। এখন আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এখন চটপট চলে যাব কিন্তু মেট্রো স্টেশনের দিকে। আর সেখান থেকে মেট্রো নিয়ে কিন্তু সবার প্রথমেই আমরা চলে যাব এই বার্সেলোনার সব থেকে পপুলার যে স্পটটা সাগ্রাদা ফ্যামিলিয়াতে। তো চলো চটপট এবার মেট্রো স্টেশনে চলে যাই। গল্প করতে করতে আমরা কিন্তু মেট্রো স্টেশনে এসে পৌঁছে গেছি, যেটা কি না আমাদের হোটেলের একদম সামনেই ছিল। আর এখন কিন্তু আমরা এখান থেকে মেট্রো টিকিট কেটে নেব। তার টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারের পাশাপাশি এখানে কিন্তু বেশ কয়েকটা টিকিট কাটার মেশিনও রয়েছে। সেখান থেকে নিজের পছন্দ মতো একটা মেশিন পছন্দ করে নিয়ে সেখান থেকে আমরা কিন্তু টিকিটটা কেটে নেব এবার। তো তার জন্য সর্বপ্রথম আমরা ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ করে দিলাম, তারপর আমাদের যে টিকিটটা প্রয়োজন সেটাও কিন্তু এখন সিলেক্ট করে নিচ্ছি। তা বার্সেলোনাতে মেট্রো টিকিট কাটতে গেলে ওই জোনের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, কারণ গোটা শহরটাই কিন্তু বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে, জোন 1, জোন 2 এইভাবে। তা আজকে আমরা যে জায়গাগুলো ঘুরবো বলে ঠিক করেছি সেইগুলো প্রত্যেকটাই কিন্তু জোন 1-এই অবস্থিত। সেই মতো আমরা দুটো জোন 1-এর টিকিট কেটে নিলাম। আর টিকিটগুলোর নাম কিন্তু রয়েছে দেখো টি ক্যাজুয়াল। আর এই টি ক্যাজুয়ালের এক একটা টিকিটে কিন্তু 10টা করে জার্নি ইনক্লুড করা রয়েছে। তার মানে আমরা এই সেম টিকিট দিয়ে কিন্তু 10 বার মেট্রো ইউজ করতে পারবো। তবে হ্যাঁ, শুধু যে আমরা এই টিকিটে মেট্রোতেই উঠতে পারবো তা নয়, সাথে করে বাস, ট্রাম এগুলোও কিন্তু ইউজ করতে পারবো। তা স্টেশনের নামটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছি। আর এই মেট্রো স্টেশন থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠলেই কিন্তু চোখের সামনে আমাদের সাগ্রাদা ফ্যামিলিয়া। ব্যাসিলিকাটির নাম আমি উচ্চারণ করলাম ঠিকই, তবে কতটা সঠিক উচ্চারণ করতে পেরেছি তা কিন্তু আমি বলতে পারবো না। তোমরা কি জানো ইউরোপে যে 20টা সব থেকে সুন্দর সুন্দর ব্যাসিলিকা রয়েছে তার মধ্যে কিন্তু এই ব্যাসিলিকাটি সব থেকে সুন্দর, মানে 1 নম্বরে রয়েছে কিন্তু এই ব্যাসিলিকাটি। আর কেন সেটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। বাইরেটা যত সুন্দর, ভেতরটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর। বর্তমানে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি এই ব্যাসিলিকাটির সামনে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা ব্যাসিলিকাটির ভেতরে যাব। আর ভেতরে প্রবেশের জন্য কিন্তু অবশ্যই টিকিট কাটতে হবে, যেটা আমরা আগে থেকে অনলাইনে কেটে এসেছি। আর এই ব্যাসিলিকাটির ভেতরে যাওয়ার জন্য প্রবেশ মূল্য রয়েছে 26 ইউরো পার পারসন। আর এখন আমরা চলে যাব সাগ্রাদা ফ্যামিলিয়ার ভেতরে। আর তার জন্য আমরা যে অনলাইন টিকিট সেটা কিন্তু আমরা আগে থেকে কেটে রেখেছি। আর এই এন্ট্রান্সে যাওয়ার জন্য কিন্তু ছোট্ট একটু কিউ আছে, কিউয়ের পরে আমরা দাঁড়িয়ে রয়েছি। যেমনটা বললাম, বর্তমানে আমরা রয়েছি ইউরোপের সব থেকে সুন্দর ব্যাসিলিকাতে, যেখানে রয়েছে বহু মানুষের সমাগম। আর যেখানে এত মানুষের সমাগম রয়েছে সেখানে তো সিকিউরিটির ব্যাপারটা একটু ভালো করে নজর দিতেই হবে। সেই জন্য ব্যাসিলিকাটির ভেতরে যাওয়ার আগেই কিন্তু আমাদের ব্যাগপত্র সাথে আমাদেরকেও ভালো করে চেক করে নিল। আর এই সিকিউরিটি চেক করার পরে কিন্তু আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। আর এখন যে তোমরা জায়গাটা দেখছো, মানে রাস্তাটার ওপারেই কিন্তু একটু আগে আমরা দাঁড়িয়েছিলাম। আর তারপর কিন্তু এই প্রেমিসেসের মধ্যে আমরা ঢুকে পড়েছি। এখন আর দেরি করব না, চটপট করে ব্যাসিলিকাটির ভেতরে ঢুকে পড়ব।
ইতিমধ্যে আমরা কিন্তু বেসিলিকাটির ভেতরে প্রবেশ করে গেছি, আর এখানে এসে আমাদের চক্ষু ছানা বড়া হয়ে গেছে। কেন কেন ছানা বড়া হবে না তোমরা নিজেরাই দেখো আর ভাবো। এত সুন্দর একটা আর্কিটেকচার, এত সুন্দর একটা বেসিলিকা, সত্যি কথা বলতে আমার দেখা এখনো পর্যন্ত সব থেকে সুন্দর বেসিলিকা এটা। লিটারেলি চোখ সরানো যাচ্ছে না কোনো কোণা থেকেই। বেসিলিকাটির যে কোনো দিকে তাকাও না কেন, প্রতিটা জায়গা এতটা সুন্দর, এতটা আকর্ষণীয় যে চোখ সরানোই যাচ্ছে না। বেশ কিছুক্ষণ অবজার্ভ করার পর বুঝতে পারলাম বেসিলিকাটির ভেতরে যে আর্কিটেকচারটা রয়েছে সেখানে একটা থিম রয়েছে, যেটা কিনা প্রকৃতি। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে বেসিলিকাটির যে পিলারগুলো রয়েছে সেইগুলো কিন্তু গাছের কাণ্ডকে রিপ্রেজেন্ট করছে, আর তার ওপরের অংশটা কিন্তু গাছের পাতা, ফুল এসব কিছু দিয়ে ডেকোরেশন করা রয়েছে। একটু ভালোভাবে লক্ষ্য করো, তোমরাও বুঝতে পারবে। আর তারপর এই সব কিছুর যাবতীয় তথ্য কিন্তু বেসিলিকার মধ্যে যে ইনফরমেশন বোর্ডগুলো রয়েছে সেখান থেকে আমরা পড়লাম। তারপর বুঝতে পারলাম হ্যাঁ, যেটা দেখছি, যেটা ভাবছি সেটাই। তা 1882 সালে যিনি আর কি এই বেসিলিকাটির আর্কিটেক্ট ছিলেন, তিনি ছিলেন অসম্ভব প্রকৃতিপ্রেমী, যেটা তার কাজের মাধ্যমেই প্রকাশ পায়। শুধুমাত্র এই বেসিলিকাটি নয়, এছাড়াও কিন্তু এই বার্সেলোনাতে তার কাজের অনেক অনেক নিদর্শন রয়েছে, যেইগুলো এক একটা ট্যুরিস্ট স্পট হিসেবে বিবেচিত। তাদের মধ্যে বেশ কয়েকটা কিন্তু ভিজিট করার আমাদেরও প্ল্যান রয়েছে, তাই আমরা যখন সেখানে যাব তোমাদেরকেও আমরা দেখিয়ে দেব। আর ইতিমধ্যে আমরা কিন্তু এই বেসিলিকাটির মধ্যেই থাকা একটা মিউজিয়ামে এসে পড়েছি, যেখানে রয়েছে বিশেষত তার কাজেরই নিদর্শন। মানে এই বড় বড় স্ট্রাকচারগুলো তিনি কিভাবে ধীরে ধীরে তৈরি করেছেন তার সমস্ত কিছু কিন্তু এখানে বর্ণনা করা রয়েছে। সাথে করে রয়েছে হল ঘর, যেখানে কিন্তু বসারও ব্যবস্থা রয়েছে। তা এখানে এখন আমরা বসবো না, কারণ এরপরে কিন্তু আমাদের আরও অনেক জায়গা দেখা বাকি আছে। আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে এলাম এই বেসিলিকারই একটা সুভিনিয়র শপে। এখানেও কিন্তু সুভিনিয়র নিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু ভেবেছি আমরা বাইরে থেকেই কোথাও একটা নিয়ে নেব। তা আমরা বাইরে বেরোতেই যাচ্ছিলাম, কিন্তু একটা জিনিস আমার চোখে পড়লো, তাই একটু দাঁড়িয়ে পড়লাম। আর সেখানে কি হলো দেখবে? এই দেখো, আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ভিডিও নিচ্ছিলাম। তার মধ্যে এই পর্যটক এসে আমার ভিডিওতে হাত নেড়ে দিয়েছে। মানে বেসিক্যালি আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে যে একটা লিফট রয়েছে সেই লিফটে করে মানুষ কোথায় যাচ্ছে সেটাই একটু ঠাউর করার চেষ্টা করছিলাম। কিন্তু তার মধ্যে তিনি এসে যখন হাত নাড়লেন, আমি ওনাকে কোনো রকম রেসপন্সই করতে পারিনি। মানে হাসিও নি বা থ্যাংক ইউ বা কিছু একটাও বলিনি। পরবর্তীকালে যখন আমি ভিডিওটা দেখছি তখন দেখলাম যে উনি আমার ভিডিওতে এসে হাত নেড়েছেন, কিন্তু বিশ্বাস করো আমি ওই চক্করে, ওই লিফটে কী হচ্ছে সেটা দেখার চক্করে আমার ভিডিওতে কে কী করে গেল সেটা আমি লক্ষ্যই করতে পারিনি। পরবর্তীকালে আমার একটু খারাপ লাগছিল এটা ভেবে যে উনি হয়তো কি ভাবলেন যে ওনাকে আমি রেসপন্স করলাম না, কিন্তু যাই হোক আমি তো বুঝতেই পারিনি, কিছু করার নেই। তো এটাই হয়েছিল। এরপর হাতে একটা কোক নিয়ে পায়ে হেঁটেই কিন্তু রওনা দিলাম পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন সাগ্রাদা ফ্যামিলিয়াটা ক্রস করছি। ঘড়িতে এখন বাজে প্রায় 3টে। আর এখন যেখানে যাচ্ছি সেখানে আমি শিওর বলতে পারি যে আমরা ভেতরে ঢুকবো না, কারণ আমাদের হাতে সময় খুব কম। অনেকটা সময় কিন্তু আমরা সাগ্রাদা ফ্যামিলিয়ার ভেতরেই কাটিয়ে দিয়েছি, বুঝতে পারিনি প্রথমে যে এতটা সময় লেগে যাবে। এরপর আমাদের বিকেল 4টের সময় আরও একটা চার্চে ঢোকার জন্য কিন্তু টিকিট কাটা রয়েছে। তাই এখন যেখানে যাচ্ছি সেখানে যদি আমি ভেতরে ঢুকি তাহলে কিন্তু পরবর্তী ডেস্টিনেশনটা আমাদের মিস হয়ে যাবে। আর আমরা চলে এসেছি সেই হসপিটাল কাম মিউজিয়ামটাতে, এই যে সামনে রয়েছে। আমার খুব একটা না, তবে রৌনকের কিন্তু এই মিউজিয়ামটা ভিজিট করার খুব ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে এই মুহূর্তে আমরা এই মিউজিয়ামটার ঘুরতে পারছি না।
তাই বাইরে থেকে দেখেই কিন্তু চটপট করে বেরিয়ে পড়বো। আর সেই হসপিটাল মিউজিয়ামটা থেকে আমরা ফিরে এলাম আবার ওই সাগ্রাদা ফ্যামিলিয়াতেই, কারণ এখান থেকেই কিন্তু আমরা আবার চলে যাব পরবর্তী ডেস্টিনেশনে। আর সেখানে যেতে গেলে কিন্তু এই সাগ্রাদা হয়েই যেতে হবে। এই রয়েছে কিন্তু আমার পেছনে সাগ্রাদা, দেখতে পাচ্ছ? এই যে আর আশপাশটা কিন্তু অনেক রেস্টুরেন্ট রয়েছে, প্রচুর খাবার অপশন, কোনো টেনশন নেই, সমস্ত কিছুই কিন্তু রয়েছে এই সাগ্রাদার পেছন দিকটাতে। সামনের দিকটাতে অনেকটা রয়েছে আর কি। কেউ যদি সাগ্রাদা থেকে ওই হসপিটালটাতে যেতে চায় তাহলে এই রাস্তা দিয়ে যেতে হবে। আর সেখানেও কিন্তু প্রচুর খাবার অপশন থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে, সো টেনশনের কোনো ব্যাপার নেই। অনেকে আর কি চিন্তা করে, আমরাও চিন্তা করি যে কোথাও যাব, কোথায় লাঞ্চটা করবো, কোথায় কী করবো, আগে থেকে সমস্ত রেস্টুরেন্টগুলো দেখে আসি, কিন্তু পরে এসে ভাবি যে এত খাটাখাটনি না করলেই হতো। এখানে তো সব কিছুই আশপাশে সব কিছুই থাকে, আসলে পপুলার যেগুলো স্পট তার আশেপাশে সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকে। পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার আগে লাঞ্চের জন্য টুক করে ঢুকে পড়লাম টাকো বেলে। আর সেখান থেকে আমাদের পছন্দ মতো কিছু খাবার আমরা অর্ডার করে নিলাম। আর সেখানে কিন্তু বেশি দেরি করা যাবে না, চটপট করে খেয়েই কিন্তু রওনা দিতে হবে আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ইতিমধ্যে লাঞ্চ সেরে আমরা কিন্তু মেট্রোতে উঠে পড়েছি আর কয়েক মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যাব। আর এখন আমরা চলে এসেছি কিন্তু ক্যাথেড্রাল অফ বার্সেলোনাতে। আর সেখানে আমাদের টিকিট বুক করা রয়েছে বিকেল 4:30টার সময়। তো এখন 4:30 একদম প্রায় বেজেই গেছে, তো চটপট করে আগে ভেতরে চলে যাব, তারপর কিন্তু বাইরেটা ঘুরে দেখবো। যেহেতু আগে থেকেই আমাদের অনলাইনে টিকিট কাটা ছিল, সেই জন্যই কিন্তু ওই ফাস্ট ট্র্যাকের লাইনে দাঁড়িয়ে চটপট করে ব্যাসিলিকাটির ভেতরে ঢুকে যেতে পারলাম। আর এখানে এসে বুঝলাম এই ব্যাসিলিকাটি একটু ট্র্যাডিশনাল, মানে আগের ব্যাসিলিকাটির থেকে এটি কিন্তু অনেকটাই আলাদা। আর এখানে কিন্তু বেশ কয়েকটা ফ্লোর রয়েছে, যেটাতে আমরা এতক্ষণ ছিলাম সেটা গ্রাউন্ড ফ্লোর, তারপর কিন্তু বেসমেন্টও রয়েছে। আর সাথে করে এই ব্যাসিলিকাটির উপরে একটা টাওয়ার রয়েছে, সেখানেও কিন্তু যাওয়া যায়, আমরা এখন সেখানেই যাব। আর এই দিকে বলে রাখি, এই যে ব্যাসিলিকাটিতে আসার জন্য আমরা টিকিটের জন্য খরচা করেছি 14 ইউরো পার পারসন। যেমনটা দেখলে লিফটে করে ওঠার পর কিন্তু কিছুটা আবার সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতে হলো। আর এখান থেকে কিন্তু একটা মজার জিনিস দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে সাগ্রাদা ফ্যামিলিয়াটা, একটু আগে যে ব্যাসিলিকাতে আমরা ছিলাম, এখান থেকে কিন্তু তার টপ পোর্শনটা দেখা যাচ্ছে। তো যার জন্যই হচ্ছে এই ব্যাসিলিকাটির টাওয়ারটা খুব পপুলার, মানে যারাই এই ব্যাসিলিকাতে আসে অনেকেই কিন্তু এই টাওয়ারে উঠে গোটা সিটি ভিউটা আর কি এখান থেকে সম্পূর্ণ শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। এখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু কালকে আমরা যাব হচ্ছে ওই পাহাড়টার উপরে। আর সেটা কীভাবে যাব, এখান দিয়ে কিন্তু রোপওয়ের ব্যবস্থা করা রয়েছে। তো কালকে আমরা এই ট্যুরটাই করব, রোপওয়ে নিয়ে চলে যাব ওই পাহাড়ের ওপরে, ক্যাসেল, আরও অনেক কিছু আছে যেগুলো আমরা কালকে ভিজিট করব। বেশ কিছুক্ষণ টাওয়ারের ওপরটাতে ছিলাম, অনেক জায়গাগুলো দেখলাম, সিটি ভিউটা ভালো করে এনজয় করলাম। তারপরে কিন্তু আবার আমরা চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে। আর এখানে এসে আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম। কেন বলো তো? এই দেখো, এখানে কিন্তু রয়েছে অনেকগুলো হাঁস, রয়েছে রাজহাঁস, ছোট ছোট পাতি হাঁস। আর এসব কিছু দেখতে দেখতে আমাদের সময়টা যে কখন পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এদিকে চলে আয়, চলে আয়, চলে আয়, এদিকে আয়, ওদিকে। কি সুন্দর দেখতে রে তোরা, তোরা কি বাংলা বুঝিস? এখানে দাঁড়িয়ে ওদেরকে দেখতে দেখতে যে কতটা সময় কাটিয়ে ফেললাম, তবে হ্যাঁ, বেশ ভালো সময় কাটালাম, এটা আমি বলতেই পারি। সে যাই হোক, এখন কিন্তু আমরা এই ক্যাথেড্রাল থেকে বেরিয়ে পড়ব আর চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে, যেটা কিন্তু এই শহরটা থেকে একটু দূরে। আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি
এফসি বার্সেলোনার যে ফুটবল ক্যাম্পটা আছে, স্পটিফাই ক্যাম্প নু, তো সেখানেই আমরা এখন চলে যাচ্ছি। এই দিকটা দেখ। তো বার্সেলোনা চার্চটা দেখার পর আমরা তারপরে একটা মেট্রো নিলাম, দিয়ে মেট্রো নিয়ে কিন্তু এখানে চলে এলাম। আর মেট্রো স্টেশন থেকে নেমে একটু কিছু দূর হাঁটলেই কিন্তু আমরা পৌঁছে যাব। ঘড়িতে এখন বাজে প্রায় 7:45। বাইরেটা দেখে যদিও বা বোঝার উপায় নেই, যেহেতু এখন এখানে গরমকাল চলছে, সেহেতু এখানে অনেক দেরি করে কিন্তু সানসেট হচ্ছে। সেটা বড় কথা নয়, কিন্তু অনেকেই হয়তো ভাবছো সারা দিন ঘোরাঘুরির পর কেনই বা আমরা রাত্রি 7:45টার সময় এখানে এসে পৌঁছলাম। আমাদের তো এখানে আসা আগেই উচিত ছিল, কারণ এই যে ক্যাম্পাসটা ঘুরতে আমাদের বেশ অনেকক্ষণ সময় লাগবে। তো সেখানে আমি বলবো, আনফর্চুনেটলি আমরা যে সময় বার্সেলোনাতে এসেছি সেই সময় এই ক্যাম্পাস গ্রাউন্ডের যে মেন স্টেডিয়ামটা রয়েছে, গ্যালারিটা রয়েছে, সেখানে কিন্তু রিনোভেশনের কাজ চলছে, তাই সেখানে ভিজিট করা আমাদের সম্ভব হয়নি। সেটা আমরা আগেই জেনেছিলাম যে এখানে ভিজিট করা যাবে না, কারণ যখন আমরা ট্রিপটা প্ল্যান করছিলাম তখনই দেখছিলাম যে টিকিট অ্যাভেলেবেল ছিল না। অনেক রিসার্চ করার পর বুঝতে পারলাম যে ওখানে যেহেতু রিনোভেশনের কাজ চলছে সেহেতু কিন্তু ট্যুরিস্টদেরকে অ্যালাউ করছে না। তো সেই জন্য আর আমরা এই যাত্রায় আর স্টেডিয়ামটা দেখতে পারলাম না, কিন্তু পরে কখনো আসলে অবশ্যই দেখব। আর এই জন্যই কিন্তু আজকের দিনের প্ল্যানটা আমরা এইভাবে শিডিউল করেছিলাম যে দিনের শেষে এখানে যাব। জানি যে স্টেডিয়ামটা দেখতে পারবো না, তবুও যদি কিছু আর কি দেখতে পাই। তো এখানে এসে দেখলাম আশেপাশের জায়গাগুলো দেখলাম, আর এখানে একটা স্টোর রয়েছে, সেই স্টোরটাই ভিজিট করলাম। তো এ যাত্রায় তো যেহেতু আর হলো না, এরপরে কখনো বার্সেলোনা বা মাদ্রিদ এইসব জায়গায় গেলে অবশ্যই দেখব। তো এই স্টোরটা আমরা ঘুরে নিচ্ছি, এখানে বেশ কয়েকটা ছবি টবি তুলে নিয়ে ওই দুধের স্বাদ ঘোলে মিটিয়ে বলতে পারো এখান থেকে রওনা দিয়ে দেবো একটু পরেই। আর একটু পরে কিন্তু আমরা চলে যাব মেট্রো নিয়ে কাসা বাটলোতে, তারপর সেখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সকাল থেকেই দেখতে পাচ্ছ আমরা একটার পর একটা জায়গা ঘুরেই চলেছি। একদিনে যে এত কিছু প্ল্যান করে নিয়েছি, সত্যি বাবা। আমরা চলে এসেছি কাসা বাটলোর সামনে, এবার তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? কেমন দেখি মনে হচ্ছে আজকের দিনের প্ল্যানটা একটু ভারী হয়ে গেছে। যতক্ষণে আমরা এই কাসা বাটিলেতে এসে পৌঁছলাম ঘড়িতে তখন 9:20, আর ইতিমধ্যে কিন্তু ভেতরের এন্ট্রিটাও বন্ধ হয়ে গেছে, তাই আজকে আর ভেতরে যাওয়া হলো না। তবে হ্যাঁ, কালকেও তো আমরা এখানেই থাকবো, কালকেও যদি সম্ভব হয় এসে দেখব যদি ভেতরটা আমরা ভিজিট করতে পারি। তবে মনে হয় না যে হবে, কারণ কালকেও কিন্তু আমাদের অনেক প্ল্যান রয়েছে, আর যেগুলো কিন্তু শহর থেকে একটু দূরে দূরে। পাশাপাশি আমাদের কিন্তু ডিনারেরও চিন্তা করতে হবে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সমস্ত রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাবে। তা আজ ভেবেছি ডিনারের জন্য যাব একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, আর যেটা এখান থেকে খুবই কাছে। আর দেখো ইতিমধ্যে আমরা কিন্তু সেই রেস্টুরেন্টে এসে পৌঁছেও গেলাম। এবার তাহলে চটপট করে খাবারগুলো অর্ডার করে দিই। খাবার অর্ডার করার সাথে সাথেই কিন্তু ওরা খাবারগুলো দিয়ে গেছে, কারণ এদেরকেও কিন্তু সময় মতো রেস্টুরেন্টটা বন্ধ করতে হবে। তো দেখেই নিচ্ছ তোমরা যে আমরা কি অর্ডার করেছিলাম আজকে ডিনারের জন্য। ডিনার হয়ে গেছে আর এখনও বাড়িতে যাইনি, মানে রুমে যাইনি। এখন রুমে যেতে প্রায় আধ ঘন্টার উপরে লাগবে, দুটো মেট্রো চেঞ্জ করে যাব। আর এখন কটা বাজে বলো তো? 11:30। তারপরে এখন মেট্রো স্টেশনে যাবো, তারপরে আর একটা মেট্রো চেঞ্জ করে আবার যাবো। বাড়িতে পৌঁছতে 11:30 12টা হয়ে যাবে। কত রাত, আমরা 12 ঘন্টার উপরে হয়ে গেছে বেরিয়ে গেছি বাড়ি থেকে, রুম থেকে। কটা বাজে এখন? 11:25। আমরা এখন মেট্রো স্টেশন থেকে বেরোলাম আর এখন চলে যাব রুমে। তার মানে কখন আমরা 12 ঘন্টারও বেশি হয়ে গেছে যে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, রুম থেকে বেরিয়েছি। ভগবান, কতক্ষণ এত রাত পর্যন্ত যে বাইরে থাকবো ভাবতেও পারিনি, বুঝতেও পারিনি কখন এত রাত হয়ে গেল। তাও দেখো এত রাতের বেলা কত মানুষজন এখনো রয়েছে। কে বলবে এখন রাতে 11:30 বেজে গেছে।
রেস্টুরেন্টগুলো এখনও খোলা রয়েছে, কখন বন্ধ হবে কে জানে। এত মানুষ দেখে বোঝা মুশকিল যে এত রাত হয়ে গেছে। 11:30 হয়ে গেছে, তাও মানুষজন এই গার্ডেনে রয়েছে। এটা কখন ঘুমোয় রাতে? এই দেখো, গল্প করতে করতে আমরা কিন্তু হোটেলে এসেও পৌঁছে গেলাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। এরপর তোমাদের সাথে দেখা হবে আবার বার্সেলোনার পরবর্তী দিনের ব্লগটাতে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমাদের এই ট্রাভেল এক্সপিরিয়েন্সগুলো যেইগুলো আমি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি, সেইগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই পাশে থেকো। যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। চলো তবে, মেসি, আভোয়া, আবিয়ান্তো, পিজু পিজু।